হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমাদের আলোচনার টপিক স্টিরিও কেমিস্ট্রি অফ অ্যালিন সিস্টেম। আমরা অ্যালিন সিস্টেমের স্টিরিও কেমিস্ট্রি বা ত্রিমাত্রিক রসায়ন নিয়ে আলোচনা করব। দেখো, আমরা প্রথমে বলে রাখি অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করার জন্য কি দরকার। তোমরা যারা 11-12 পড়ছো বা পাস করেছো সবে সবে বা নিট জেইর জন্য যারা পড়াশুনো করছো, তারা জানো যে এটা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করার জন্য কাইরাল কার্বন থাকতে হবে। কিন্তু কাইরাল কার্বন থাকাটাই কিন্তু আবার আবশ্যিক নয়। কাইরাল কার্বন থাকতে হবে, এটা ওয়ান অফ দ্য কন্ডিশন, মানে একটা শর্ত। দেখো, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কোনো একটা কার্বন মানে যার চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ, যেটা কাইরাল কার্বন, তাহলে কোনো একটা কম্পাউন্ডে যদি একটা মাত্র কাইরাল কার্বন থাকে তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তোমরা এটা দেখেছো। এবং আরও একটা জিনিস দেখেছো, যদি একাধিক কাইরাল কার্বন থাকে, অর্থাৎ ধরো দুটো কাইরাল কার্বন আছে, তখন সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে বা নাও হতে পারে। তখন দেখতে হবে মলিকুলটার মধ্যে সিমেট্রি আছে না নেই। যদি সিমেট্রি থাকে তখন সে কিন্তু কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সেই মলিকুলটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যেমন টার্টারিক অ্যাসিডের দুটো ফর্ম হয়, যেটা এনানসিওমার পরস্পরের, আরেকটা ফর্ম হয় যেটাকে আমরা মেসোফর্ম বলি। সেই মেসোফর্মে কিন্তু কাইরাল কার্বন দুটো আছে, তা সত্ত্বেও সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এইরকম ব্যাপার স্যাপার আছে। তবে এই সমস্ত আলোচনার কে ঊর্ধ্বে থেকে আমরা আজকে এমন একটা সিস্টেম চুজ করেছি। সিস্টেমটা হচ্ছে অ্যালিন সিস্টেম। আমি খুব ডিটেলসে জিনিসটাকে আলোচনা করব যে সেই অ্যালিন সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব কোনো কাইরাল কার্বনই নেই। একটা জিনিস একটু আগে কথাটা বললাম কি, কাইরাল কার্বন থাকাটা একটা শর্তের মধ্যে পড়ে, কিন্তু কাইরাল কার্বন থাকতেই হবে সেটা কিন্তু আবশ্যিক নয় অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করার জন্য। একটা কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় হবে কিনা সেটা কিন্তু কাইরাল কার্বনের উপর সবসময় ডিপেন্ড করে না। কাইরাল কার্বন থাকলে, একটা মাত্র কাইরাল কার্বন থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। যদি একাধিক কাইরাল কার্বন থাকে তখন দেখতে হবে সিমেট্রি কিছু আছে কিনা। যদি সিমেট্রি না থাকে তাহলে কিন্তু সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এমন একটা উদাহরণ দেব যেখানে আমরা দেখাবো এখানে কিন্তু কোনো কাইরাল কার্বন নেই, অ্যালিন সিস্টেম। ঠিক আছে, সেই অ্যালিন সিস্টেম আমি ধরো এখানে আমি কেন এইখানে এই পার্টিকুলার উদাহরণগুলো বলছি, R1 R2, এটা R1 R2 সাপোজ ধরো। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো অ্যালিন সিস্টেম। কার্বন কার্বন কার্বন, যেখানে দেখো এই কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ড, আবার এই কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ড। এখানে যদি হাইব্রিডাইজেশন বলি, এই কার্বনটা কিন্তু sp2 হাইব্রিডাইজ, এই কার্বনটা কিন্তু sp হাইব্রিডাইজ, আর এই কার্বনটা কিন্তু sp2 হাইব্রিডাইজ। এবার তুমি বলবে এই কার্বনটা কেন কি করে sp2 হাইব্রিডাইজ হলো, আমরা শিখিয়েছি শর্ট ট্রিক। কোনো একটা কার্বনের আন্ডারে দেখতে হবে কটা পাই বন্ড আছে। যদি একটা মাত্র কোনো একটা পার্টিকুলার কার্বনের আন্ডারে একটা মাত্র পাই বন্ড থাকে তাহলে সে কিন্তু sp2 হাইব্রিডাইজ হবে। যেমন এই কার্বনটা দেখো, এই কার্বনটার আন্ডারে অনলি একটা পাই বন্ড, তাহলে এখানে একটা সিগমা একটা পাই, তাই তো? ডাবল বন্ড মানে তো আমরা তাই জানি একটা সিগমা একটা পাই, এখানেও তাই একটা সিগমা একটা পাই। তাহলে এই কার্বনের আন্ডারে দেখো, এই কার্বনের আন্ডারে কিন্তু একটা সিগমা একটা পাই, তার মানে একটা পাই, সেই জন্য এই কার্বনটা কিন্তু sp2 হাইব্রিডাইজ। কিন্তু এই কার্বনের আন্ডারে দেখো, এইদিকে একটা পাই এদিকে একটা পাই, তাহলে দুটো পাই, তাহলে দুটো পাই হলে আমরা বলেছিলাম sp হাইব্রিডাইজ হয়। একই রকম ভাবে সেম এটা sp2 হাইব্রিডাইজ হচ্ছে, কারণ একটা পাই বন্ড আছে আর কি। তাহলে এই অ্যালিন সিস্টেমগুলোর ক্ষেত্রে কিন্তু এরা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এবার সব অ্যালিন হবে না, আমি দেখাবো কোনগুলো বা কোন কন্ডিশনে এরা অপটিক্যালি অ্যাক্টিভ হয় এবং তাদের ক্ষেত্রে আরএস কনফিগারেশনটা কিভাবে বের করতে হয় সেইগুলো নিয়ে আজকে আলোচনা। ঠিক আছে, বেসিক্যালি জেইতে খুবই এই টাইপের প্রশ্ন পড়ে আর কি। দেখো, আমরা এখানে এই যে R1 R2 এই দুটো কিন্তু সেম গ্রুপ হবে না, প্রথম একটা কন্ডিশন। R1 R2টা সেম গ্রুপ হবে না। এবার এইখানে আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এইখানে যে কাইরালিটিটা আসছে সেটা কিভাবে আসছে এবং কেন হচ্ছে সেটা কাইরাল। এইখানে ওই একটা কার্বনের চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে যেরকম, তার জন্য যে কাইরালিটিটা অ্যারাইজ করে সেই রকম ভাবে এটা কিন্তু কাইরাল হবে না। এইখানে কাইরালিটিটা হবে অ্যাক্সিয়াল কাইরালিটি। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্সিয়াল কাইরালিটি। অ্যাক্সিয়াল কাইরালিটি, অ্যাক্সিয়াল কাইরালিটি। তাহলে এই অ্যাক্সিয়াল কাইরালিটি টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে তোমরা কিন্তু নোট করে রেখো। তাহলে দেখো, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যখন কোনো একটা
কম্পাউন্ড বা কোনো একটা অ্যাটম sp2 হাইব্রিডাইজ হয়, তাই তো? ধরো কার্বন কার্বন, এখানে আমি সিঙ্গেল বন্ড রাখলাম সিগমা বন্ড, তাহলে ধরো তিনটে অ্যাক্সিস এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ যদি মলিকুলার অ্যাক্সিস হয় তাহলে এক্স অক্ষ বরাবর হেড অন ওভারল্যাপ হতে পারে, লাইক এরকম ভাবে ভাবতে পারো তোমরা, আমি একটু দেখাই হাত দিয়ে। তাহলে এই বরাবর হেড অন ওভারল্যাপ, তাহলে পিতে তিনটে কক্ষক আছে, তাই তো? পিতে তিনটে কক্ষক আছে, ক্লিয়ার? পিএক্স পিওয়াই পিজেড, তারা মিউচুয়ালি কিন্তু পারপেন্ডিকুলার, ঠিক আছে, লাইক এরকম। তাহলে দুটো পি কক্ষক যদি তাদের মধ্যে ওভারল্যাপ হয়, ঠিক আছে, যদি তাদের মধ্যে ওভারল্যাপ, তাহলে পিএক্স পিএক্স হেড অন ওভারল্যাপ সিগমা বন্ড দেবে, পিওয়াই পিওয়াই পার্শিয়াল ওভারল্যাপ পাই বন্ড দেবে, পিজেড পিজেড কিন্তু পার্শিয়াল অবিলোপন পাই বন্ড দেবে, ঠিক আছে। তাহলে ধরো আমরা এইখানে দেখেছি এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ, তাই তো? তাহলে sp2 হাইব্রিডাইজ মানে কার্বনের, দেখো এখন একটা জিনিস মাথায় রাখবে, কার্বন যখন sp2 হাইব্রিডাইজ হয়, যেহেতু 2s আর 2p, তাই তো? কার্বনের সমযোজ্যতা চার্ট, এক্সাইটেশনের পরে কি হয়, 2s এ একটা ইলেকট্রন, 2p প্রত্যেকটা 2px 2py 2pz এর একটা একটা করে ইলেকট্রন থাকে, তাহলে সমযোজ্যতা কোভ্যালেন্সি 4 হয়। এবার ধরো এই একটা s আর দুটো p যদি অবিলুপ্ত হয় তাহলে তাকে আমরা বলি sp2 হাইব্রিডাইজ। তখন দেখো একটা কিন্তু আনহাইব্রিডাইজ p থাকে, একটা কিন্তু আনহাইব্রিডাইজ p থাকে, তাই তো? তাহলে এই যে কার্বনটা sp2 হাইব্রিডাইজ, এখানে কিন্তু আনহাইব্রিডাইজ একটা p আছে, এটাকে আমরা যদি py বললাম, সাপোজ ধরো py, তাহলে এই কার্বনেরও একটা py আছে, তাই তো? তাহলে এই py এর সাথে এই py এর একটা অভিলেপন হবে, পার্শিয়াল অভিলেপন, যেটা পাই বন্ড দিচ্ছে। একই রকম ভাবে দেখো এইখানে কার্বন, এইবার এই কার্বনের সঙ্গে আমরা একটু আগে বললাম পার্শিয়াল অভিলেপন হতে গেলে px এর সাথে px px তো হেড অন ওভারল্যাপ বললাম, py py বা pz pz। তাহলে এখানে এর এই কার্বনের ধরো এইটা ধরো সাপোজ 2py, এটা 2py, তাহলে এর 2py টা এই কার্বনের, এই যে মিডল কার্বনের, এই মিডল কার্বন যেটা sp2 হাইব্রিডাইজ, তার 2py আর 2py এর সাথে কিন্তু পার্শিয়াল অবিলম্বন করে পাই বন্ড দিয়েছে, তাহলে 2py এর ইলেকট্রনটা অ্যাভেলেবেল নেই, তাই তো? তাহলে এর ক্ষেত্রে কি হতে পারে, জেড আছে, এরও জেড আছে, তাহলে এর জেড আর এর জেড এখন কিন্তু পার্শিয়াল অবিলম্বন করতে পারে, 2pz 2pz। এই খানকার মধ্যেই কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট লুকিয়ে আছে, R1R2 R1, তাই তো? তাহলে একটা জিনিস লক্ষ্য করে, এই যে পাই বন্ড দুটো আছে, এই পাই বন্ড দুটো কিন্তু একই প্লেনে নেই, এবং ইন্টারেস্টিং যেটা, এরা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার। অর্থাৎ আমি যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এইখানে এটাকে আবার একটু এঁকে দেখাই ছোট্ট করে, এটা যদি বোর্ডের প্লেনে থাকে, এই পাই বন্ডটা ধরো এই বোর্ড যে প্লেনে আছে সেই প্লেনে থাকে, তাহলে এই পাই বন্ডটা থাকবে কিন্তু পারপেন্ডিকুলার টু বোর্ডের প্লেন, অর্থাৎ বোর্ডের প্লেনের সাথে পারপেন্ডিকুলার। সেই জন্য এইখানকার যে যে অ্যালকিল গ্রুপ, তাদেরকে আমরা এইভাবে দেখাতে পারি, কারণ বোর্ডের প্লেন এটা, তাহলে বোর্ডের সাথে পারপেন্ডিকুলার মানে এইভাবে আছে, এইভাবে আছে, তাহলে একটা অ্যাভাব দ্য প্লেনে অ্যালকিল গ্রুপ, একটা বিলো দ্য প্লেনে অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, ওই কার্বনের। তাহলে এইটা R2, এটা R1, তাহলে এই কারণেই বোঝা গেল, এই কারণেই কিন্তু এই যে পাই বন্ড দুটো, এই পাই বন্ডটা বা এই ডাবল বন্ডটা, সরি আমি যদি আরো স্পেসিফিকলি বলি, এখানে ডাবল বন্ড দুটো, এই ডাবল বন্ড দুটো কিন্তু সেম প্লেনে নেই, অ্যালিন সিস্টেমে দুটো আলাদা প্লেনে আছে, এবং সেই প্লেন দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন এই সিস্টেমের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যেটা আমরা প্রথমে এঁকেছিলাম এইভাবে, এই স্ট্রাকচারটাকে এইভাবে না এঁকে অ্যাকচুয়ালি এরা আর এরা যদি বোর্ডের প্লেনে থাকে, এরা দুজন, এ কিন্তু একটা অ্যাভাব দ্য প্লেন আর একটা
অ্যাবাভ দ্য এই sorry, একটা অ্যাবাভ দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন আছে বডির, ঠিক আছে। এই জন্য এখানে কাইরালিটিটা আসছে, কাইরাল কার্বন না থাকা সত্ত্বেও এখানে কাইরালিটিটা আসছে অ্যাক্সিয়াল কাইরালিটি, কারণ এই যে প্লেন দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবং তার একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হলো, আমি যদি এই যে জিনিসটা যেটা আঁকলাম একটু আগে ওটাকেই আবার আঁকবো, ধরো এটা বলেছিলাম ডাবল বন্ডটা বোর্ডের প্লেনে আছে আর এটা তার সাথে পারপেন্ডিকুলার, R1 R2 R1 R2। এই যদি আমরা একটা মিরর ইমেজ নিই, যদি মিরর ইমেজ তাহলে কি পাবো? R1 R2 R1 R2। এবার এইখানে দেখো এই প্লেনটা এটা বোর্ডের প্লেনে আছে, এটা বোর্ডের প্লেনে আছে, তাই তো? তাহলে দেখো এই জিনিসটা কিন্তু নন সুপার ইম্পসিবল, ঠিক আছে? এই দুটো ফর্ম কিন্তু নন সুপার ইম্পসিবল, তার মানে এরা পরস্পরের এনানসিওমার, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অ্যালিন সিস্টেম কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। তুমি এইটাকে এর উপরে বসাও, দেখো এই কার্বনের এইটাকে যখন এর উপরে বসাবে তখন দেখো এইখানের যে ডাবল বন্ড সেটা বোর্ডের প্লেনে ছিল, কিন্তু যে মিরর ইমেজ ফর্মটাকে এর উপরে বসাবে সেখানে কিন্তু ডাবল বন্ডটা এর সাথে পারপেন্ডিকুলার, মানে এরকম ভাবে আছে। আবার এইখানে এটা আছে এইভাবে, কিন্তু এখানে আছে বোর্ডের প্লেনে, তাহলে ওই রেসপেক্টে কিন্তু এটা নন সুপার ইম্পসিবল। এইখানে যখন আমি প্রথমে এঁকেছিলাম ওটা দেখে মনে হচ্ছিল সিমেট্রিক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভিতর থেকে দেখলে এটা কিন্তু সিমেট্রিক নয়, ঠিক আছে? ওই যে ডাবল বন্ড দুটো আছে সেই ডাবল বন্ড দুটো কিন্তু এখানে একই প্লেনে নেই, সেই কারণে এখানে কিন্তু এরা অ্যাক্সিয়াল কাইরালিটি দেখাচ্ছে, অ্যালিন সিস্টেমগুলো অ্যাক্সিয়াল কাইরালিটি দেখাচ্ছে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব একটা উদাহরণ নিয়ে। এই জিনিসটাই আমরা নেব, এই উদাহরণটাই নিলাম, ধরো CH3 এইটা, ঠিক আছে? তাহলে এর যদি আমরা মিরর ইমেজ নিই তাহলে আমরা কি পাবো? এর যদি একটা মিরর ইমেজ নিই, CH3, এইটা পাবো, এটার মিরর ইমেজ এটা। এবং আমরা বললাম এটা পরস্পরের এনানসিওমার। দেখো এইটাকে নিয়ে এর উপরে বসাও নন সুপার ইম্পসিবল, তাহলে যারা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার দেয় তারা কিন্তু কি হয়? এনানসিওমার হয়। এখন গল্প যেটা হলো, আমরা দেখতে চাইছি এইটাকে 180 ডিগ্রি রোটেশন করব, 180 ডিগ্রি রোটেশন করব আউট অফ প্লেন। আউট অফ প্লেন বলতে এটা তো এই স্ট্রাকচারটা যদি বোর্ডের প্লেনে হয়, সাপোজ এইভাবে আছে বোর্ডের প্লেনে, এইটাকে আমি আউট অফ প্লেন মানে এইভাবে রোটেট করাবো, এইভাবে। এই ধরে এই পেনটা এইভাবে আছে, ঠিক আছে? এটাকে এই আউট মানে এই প্লেনে যদি থাকে পেনটা, তাহলে আমি এইটাকে আউট অফ প্লেন বলতে এইভাবে রোটেট করাবো। তাহলে এই জিনিসটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, কি হবে? এই ধর জিনিসটা, তাহলে এইভাবে ঘুরিয়ে যাবে। তাহলে দেখো সামনে যেটা আছে সেটা পেছনে চলে যাবে, তাই তো? সামনে যেটা আছে পেছনে চলে যাবে, পেছনেটা সামনে চলে আসবে, এই যে জিনিসটা, তাই তো? তাহলে এইখানে দেখো আঁকলে এটা হয় 180 ডিগ্রি রোটেশনে। এই যে এইখানে কি হবে? এইখানে যেটা হবে, এটা যদি
এইভাবে ঘুরিয়ে দিই। তাহলে এইটা চলে যাবে পেছনে CH3, আর হাইড্রোজেনটা চলে আসবে সামনে। ঠিক আছে, হাইড্রোজেনটা সামনে, তাই তো? বুঝতে পারলে তো ব্যাপারটা? কিছুই না, এইভাবে আছে জিনিসটা, এটাকে আমরা এইভাবে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। তাহলে দেখো এই সাইডটা ফ্রন্ট সাইড, তাই তো? তার মানে CH3 সামনে ছিল এখানে, তাহলে যখনই আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো CH3 কিন্তু পেছনে চলে গেল, অটোমেটিক্যালি পেছনে চলে গেল। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে কি হলো, এটা তো প্ল্যানার ছিল, তাহলে তোমার H, এটা CH3। তাহলে এবার দেখো এই দুটো কিন্তু সেম জিনিস হচ্ছে না। ঠিক আছে, এই দুটো কিন্তু সেম জিনিস হচ্ছে না, এটাই বলার উদ্দেশ্য। 180 ডিগ্রি ঘোরালে যদি সেম জিনিস দিত তাহলে হোমওয়ার হতো, তার মানে এরা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এইটার এইটা যে নন সুপার ইম্পসিবল সেটা এইভাবেও বোঝা যায়। ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু অ্যালিয়েন সিস্টেম নিয়ে কথাবার্তা বলি। ধরো এই অ্যালিয়েন সিস্টেম, যেন আমরা এই রকমটা চুজ করেছিলাম প্রথমে যখন উদাহরণ দেওয়ার সময়, C ডাবল বন্ড C, এই R1 R2 এইরকম চুজ করেছিলাম কেন? তার মানে নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা হলো, ধরো যখন আমরা এইটা বলবো, প্লেন অফ সিমেট্রি আছে এখানে, বা যদি এইটা বলি, এখানে এদের কি আছে, প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এদের ক্ষেত্রে দেখো, এই দুটোর ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য দেখো এখানে প্লেন অফ সিমেট্রি কিভাবে আসছে বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এরা কিন্তু নট কাইরাল, এটা কিন্তু কাইরাল নয়, নট কাইরাল, এরা কাইরাল নয়, এই দুটো কাইরাল নয়, কিন্তু এটা কিন্তু কাইরাল, কাইরাল অ্যাক্সিস, অ্যাক্সিয়াল কাইরালিটি শো করে। কেন? দেখো এখানে প্লেন অফ সিমেট্রিটা ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। এবার দেখো তার মানে একটা কন্ডিশনে এখানে পৌঁছালো কাইরালিটি শো করার জন্য। এখানে যেটা হতে হবে, কি হতে হবে কাইরালিটি শো করার জন্য? যেটা হতে হবে, এই যে এন্ডে যে দুটো কার্বন আছে, এই কার্বন আর এই কার্বন, এন্ড যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বনে কিন্তু এন কার্বন দুটোতে কিন্তু যে গ্রুপ দুটো থাকতে হবে তার ডিফারেন্ট গ্রুপ, এই দুটো গ্রুপ ডিফারেন্ট থাকতে হবে। এখানেও দেখো এই দুটো গ্রুপ ডিফারেন্ট, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছিল, এই দুটো সেম হয়ে যাচ্ছে। আর এখানে তো এই চারটে গ্রুপ, এন কার্বন দুটোতে যে দুটো দুটো করে চারটে গ্রুপ সবাই সেম, সেই জন্য হলো না এখানে। আবার এখানে দেখো কি হয়েছে, এই গ্রুপ সেম হয়ে গেছে, মানে এন কোন একটা পার্টিকুলার এন কার্বনে দুটো গ্রুপ যেন আলাদা আলাদা হয়, কার্বনের সাথে অ্যাটাচ দুটো গ্রুপ যেন আলাদা আলাদা হয়। ঠিক আছে, এখানে দেখো সেম হয়ে গেছে, মানে এন কার্বনে এই কার্বনে অ্যাটাচ দুটো গ্রুপ সেম হয়ে গেছে, তাই তো? সেই জন্য এরা কিন্তু প্লেন অফ সিমেট্রি থাকার জন্য নন কাইরাল কাইরাল হলো না, আর এই কিন্তু কাইরাল হলো, অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করলো। দেখালাম কিভাবে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করলো। ঠিক আছে, এবার আমরা একটু এই জাতীয় সিস্টেমের আরএস নোমেনক্লেচারটা কিভাবে বের করবে সেটা বলবো। এই জাতীয় সিস্টেমের আরএস কনফিগারেশনটা কিভাবে বের করবে, দেখো ধরো এই জিনিসটাই আমি একটা আঁকার চেষ্টা করলাম। সাপোজ এইটাকে আমি আঁকলাম। এইখানে প্রথম কাজ হচ্ছে তুমি কোন দিক থেকে দেখবে, অর্থাৎ ভিউইং সাইডটা কোনটা হবে, অর্থাৎ ফ্রন্ট সাইড বা রিয়ার সাইড বা ব্যাক সাইড আর কি, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে দেখাটা তুমি কোন দিক থেকে দেখবে, এখানে কিন্তু তোমার স্বাধীনতা আছে, তুমি যে কোনো দিক থেকে দেখতে পারো। তা আমি ধরো চুজ করলাম এই দিক থেকে আমি দেখবো,
আমি এই দিক থেকে দেখব, এটা ইজি হয়, এই দিক থেকে আমি চোখ রাখবো। তাহলে এই দিক বরাবর যদি দেখি, ধরো এই বরাবর আমি দেখছি, তাই তো? তাহলে দেখো আমি যদি এইরকম ভাবে দেখি, তাহলে এইটা তো অ্যাভাব দ্য প্লেন আছে, এটা অ্যাভাব দ্য প্লেন আছে। তাহলে যে দেখছে আমি এইখানে আছি, আমার চোখটা এখানে, মানে আমি এখানে আছি, তাহলে যে দেখছে তার রেসপেক্টে, সে তো বোর্ড বরাবর আছে ধরো, তার রেসপেক্টে এটা অ্যাভাবে, আর হাইড্রোজেনটা বিলো। তার মানে এইটা দেখো তার কোন হাতের দিকে থাকবে, বাম হাতের দিকে থাকবে। তার মানে CH3 গ্রুপটা যে দেখছে, যে ভিউয়ার, তার কিন্তু বাম দিকে, অর্থাৎ ভিউইং সাইডটা কিন্তু এই দিকটাকে আমি চুজ করলাম। ওই দিক থেকেও চুজ করা যেত, এটা স্বাধীনতা আছে, আমি এখানে সুবিধার্থে এই দিকটা নিলাম আর কি। এবার এইখানে দেখো, তাহলে এইটা আমার কি, এটা কিন্তু রাইটে দাঁড়, এই যে মানে এই হাতে পেছনে থাকা, মানে বোর্ডের, আমি যদি বোর্ড বরাবর দাঁড়িয়ে যাই, তাহলে আমার বোর্ডের ফ্রন্টে কোনটা হাত থাকবে, মানে সরি ফ্রন্টের দিকে, অর্থাৎ অ্যাবভ দ্য প্লেনে কোন হাতটা থাকে, লেফট, পেছনে রাইট। তাহলে সেই কারণেই এটা হলো। এবার দেখো এইবার এই বরাবর যখন যাচ্ছি, তখন দেখো হাইড্রোজেনটা উপরে আছে, এটা বটমে মানে নিচে আছে। তাহলে এই রকম ভাবে এদেরকে রাখতে হয়, যে বরাবর দেখছি সেই বরাবর ঠিক লাইন, পুরো একটা লাইন রাখতে হবে, তাই তো? এবং এইখানে একটা মজার জিনিস হলো, নর্মাল আমরা যে আরএস কনফিগারেশন বলি, সেখানে প্রায়োরিটির সিআইপি রুল মেনে চলি, কিন্তু এইখানে যেদিক বরাবর দেখবো, অর্থাৎ ফ্রন্ট ভিউ এর প্রায়োরিটি মাথায় রাখতে হবে। ফ্রন্ট ভিউ এর প্রায়োরিটি কিন্তু মাথায় রাখতে হবে রিয়ার ভিউ বা ব্যাক ভিউ এর থেকে বেশি হবে। তার মানেটা কি, ধরো এইখানে এই কার্বনে যে দুটো গ্রুপ আছে, CH3 গ্রুপ আর হাইড্রোজেন গ্রুপ, এদের দুজনের প্রায়োরিটি এদের দুজনের থেকে বেশি। আমি যেহেতু এদিক থেকে দেখছি, তাই সেই জন্য হবে ফ্রন্ট ভিউ আমার, অর্থাৎ যেদিক থেকে দেখবো ভিউইং সাইডের যে কার্বনটা আছে, এন কার্বন, সেখানে যে দুটো গ্রুপ আছে, সেই দুটো গ্রুপের প্রায়োরিটি কিন্তু ব্যাকে যে আছে বা রিয়ারে যে আছে, তাদের থেকে কিন্তু প্রায়োরিটিটা বেশি হবে। ঠিক আছে? তাহলে এইখানে আমি 1, 2 এবার করবো কি করে, তার জন্য আমি সিআইপি রুল অ্যাপ্লাই করবো। সিআইপি রুলটা অ্যাপ্লাই করে কি করবো, কে ফার্স্ট প্রায়োরিটি পেলো, কে সেকেন্ড প্রায়োরিটি পেলো। তাহলে দেখো এই CH3 এর প্রায়োরিটি 1 হবে, এটা 2 হবে। ঠিক আছে? একই রকম ভাবে এবার আমি এই কার্বনে আসবো। এবার এই কার্বনে দুটো গ্রুপ, তাহলে আগে প্রায়োরিটি অর্ডারটা বলে দিই। এবার দুটো গ্রুপের মধ্যে দেখো এ কিন্তু 3 হবে আর এটা 4 হবে সিআইপি রুল অনুসারে, তাই তো? তাহলে প্রথমে একদম নর্মাল যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এক্সট্রা জিনিস, যে ফ্রন্ট ভিউ এর কিন্তু প্রায়োরিটিটা বেশি হবে দেন ব্যাক ভিউ। ক্লিয়ার? তারপরে সিআইপি রুলটা অ্যাপ্লাই করো। ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস চলে আসলো, ফ্রন্ট ভিউ এর যে হাইড্রোজেন, তার প্রায়োরিটি কিন্তু ব্যাক ভিউ এর যে CH3 গ্রুপ, ঠিক আছে, অর্থাৎ ব্যাক এন্ড কার্বনে যে CH3 গ্রুপটা আছে, তার থেকেও কিন্তু ফ্রন্টে যে হাইড্রোজেন আছে তার প্রায়োরিটি বেশি, তাই তো? তাহলে ফ্রন্টের হাইড্রোজেনের প্রায়োরিটি কিন্তু ব্যাকের CH3 থেকে বেশি। এটাই কিন্তু ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা কিন্তু নর্মাল আমরা যখন এটা দেখিয়েছি, যে আরএস দেখিয়েছি, সেখানে কিন্তু এরকম কোনো রুল ছিল না। তাহলে এবার এটাকে কি করে আকার নিও, এইভাবে আকার নিও। তাহলে এইখানে থাকবে লেফট যে আছে, এটা রাইটে থাকবে, এটা টপিকটা, এটা বটমটা। ঠিক আছে? এইভাবে লেখো। তারপরে কি, তাহলে এবার এখানে কি হয়েছিল সেই অনুযায়ী আমার ভিউ অনুসারে যেটা হয়েছিল, আমার ভিউ অনুসারে হয়েছিল, লেফটে কে ছিল এখানে, CH3, এখানে হাইড্রোজেন, কারণ আমি এই দিক থেকে দেখছি, মানে CH3 আমার লেফটে আছে, এদিক থেকে দেখছি, তার মানে এইরকম ভাবে CH3 আছে, এই যে নীল পেন্টার মতো আর কালো পেন্টার মতো একটা আছে। তাহলে আমার বাম দিকে লেফটে কে থাকবে সবসময় কিন্তু এখানে CH3, আর ডান হাতে কোনটা থাকবে, H, তাই সেই জন্য লিখলাম লেফটে CH3, এটা H। এবার টপ, তাহলে এই বরাবর যদি দেখি, এই অ্যাক্সিস বরাবর, তাহলে এইখানে দেখো টপে কি আছে, হাইড্রোজেন, আর বটমে কি আছে, CH3। এবার আমরা প্রায়োরিটি অর্ডার তো জানি, এই যে ঠিক আছে, তাহলে এর প্রায়োরিটি প্রথমে আমরা ফ্রন্টের ভিউ এর প্রায়োরিটি দেখবো। তাহলে এখানে 1, 2 হয়ে গেছে, তাহলে A1 ছিল, A2। এবার ব্যাকের প্রায়োরিটি দেখবো, ব্যাকের প্রায়োরিটির মধ্যে CH3টা ফার্স্ট আর এটা সেকেন্ড, তার মানে এটা ওভারঅল হয়ে যাচ্ছে 3, এটা 4।
এটাই আমি বলছিলাম যে ফ্রন্ট ভিউয়ের যে হাইড্রোজেন তার কিন্তু প্রায়োরিটিটা ব্যাক ভিউয়ের বা ব্যাক সাইডে যে এন কার্বনটা আছে তার CH3 থেকে বেশি। এটাই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। এবার দেখো তোমাকে কি করতে হবে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এই ঘূর্ণনটা দেখতে হবে। যদি 1 2 3 4 ঘূর্ণনটা ক্লকওয়াইজ হয় তাহলে আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। তাহলে 1 থেকে 2, 1 থেকে 2 এ গেলাম, 2 থেকে 3 এ গেলাম, 3 থেকে 4 এ গেলাম। এই ঘূর্ণনটা কি হচ্ছে, এটা ক্লকওয়াইজ হয়ে গেছে। দেখো ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে আর, বা আমার নিয়ম অ্যাপ্লাই করতে পারে, এটা আর হলো। আমিও এই জিনিসটাই যেটা করি আর কি, আমি এটাকে আবার আঁকছি। আমি নর্মালি তোমাদের যেটা আরএস শিখেছি সেই জায়গাটাও ভাবতে পারো, CH3H। তাহলে এইখানে 1 2 3 4, ঠিক আছে। তাহলে এইখানে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবসময় যখন ফিশার প্রজেকশন ফর্মুলাতে দেখাতাম তখন কি করতাম, নিচেরটাকে চেপে ধরতাম, চেপে ধরে হাইয়েস্ট প্রায়োরিটি থেকে লোয়েস্ট প্রায়োরিটির দিকে যেতাম। তাহলে হাইয়েস্ট থেকে লোয়েস্ট প্রায়োরিটির দিকে যাবো, তাহলে 1 থেকে 2, 2 থেকে 4 এখানে এটাকে চেপে ধরলাম। এইবার এটা যদি ক্লকওয়াইজ হয় এবং যাকে চেপে ধরছি সেটা যদি ইভেন হয় তাহলে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। যাকে চেপে ধরছি সেই নাম্বারটা যদি ইভেন দিয়ে সূচিত হয়, তাই তো? আর যদি অড দিয়ে সূচিত হয় যা হচ্ছে তার উল্টোটা হবে। তাহলে সেই রকম ভাবে বলেছিলাম। তাহলে এইখানে দেখো আমরা প্রথমে দেখলাম যেটা 1 থেকে 2, 2 থেকে 4 এই যে ঘূর্ণন, হাইয়েস্ট প্রায়োরিটি থেকে লোয়েস্ট প্রায়োরিটির দিকে যে ঘূর্ণন সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এস হওয়ার কথা, যদি কিনা যাকে চেপে ধরেছিলাম সেটা ইভেন নাম্বার দ্বারা সূচিত হয়। কিন্তু আমি দেখব ওটা কিন্তু ইভেন নাম্বার দিয়ে সূচিত না, 3। তার মানে কি, যা হচ্ছে তার বিপরীতটা হবে, অড হলে বিপরীতটা। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন এস হওয়ার কথা ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য এস হয়, কিন্তু এখানে যেহেতু অড নাম্বার যাকে চেপে ধরেছিলাম সেই জন্য এটা আর হবে। তাহলে তুমি যেভাবেই করবে না কেন ওটা কিন্তু এটা হবে, বা নর্মালি এত জটিলে না গিয়ে এখানে 1 2 3 4 ঘূর্ণন কিভাবে হচ্ছে সেটা দেখে নেবে, হয়ে যাবে। তাহলে মেন কথা হচ্ছে দেখাটা, এই দেখাটার উপরেও স্বাধীনতা আছে। তা যেমন আমি একটা যদি এইভাবে একটা উদাহরণ দিই, সাপোজ ধরো ClH, ClH ধরো এইটা। এবার ধরো আমি এটাকে এটা এইভাবে দেখছি, এই দিক দিয়ে দেখছি। তাহলে এটা ফ্রন্ট কার্বন, অর্থাৎ ফ্রন্ট আমি যে দিক দিয়ে দেখছি অর্থাৎ ভিউং সাইডের ফ্রন্ট কার্বন। তাহলে ফ্রন্ট কার্বনের কিন্তু ফ্রন্ট ভিউয়ের যে কার্বনটা আছে, ফ্রন্ট ভিউ কার্বন, ব্যাক ভিউ কার্বন, ঠিক আছে। অর্থাৎ ভিউং সাইড যেদিকে সেটাই তো ফ্রন্ট ভিউ কার্বন হয়, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে দেখো সেই একই রকম ভাবে লেফটে কে থাকবে, হাইড্রোজেন, রাইটে কে ক্লোরিন। তাহলে ফ্রন্টের আমার হয়ে গেল লেফটে হাইড্রোজেন, রাইটে ক্লোরিন, ঠিক আছে। দেখালাম লেফটে হাইড্রোজেন, রাইটে ক্লোরিন। এবার বলছে টপ, উপরে কি ক্লোরিন, নিচে কি হাইড্রোজেন। এবার ফ্রন্টের প্রায়োরিটি দেখো, তাহলে এর আর এর মধ্যে ফার্স্ট সেকেন্ড হবে 1 2 CIP রুল। তারপরে এবার ফ্রন্ট হয়ে গেলে ব্যাকে দেখো রেয়ার যে কার্বনটা আছে তার সেখানে ক্লোরিন আর হাইড্রোজেন। তাহলে এটা অবশ্যই 3, এটা 4। তাহলে এখানে সেই একই জিনিস দেখো, এই যে ফ্রন্টের যে হাইড্রোজেন তার থেকে কিন্তু ব্যাকের যে ক্লোরিন তার প্রায়োরিটি কম, সেই একই রকম যেটা আগে বললাম। এবার আমি কি করবো, এখানে ঘূর্ণনটা দেব, এটা Cl, তাহলে